প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে প্লুরা। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই, ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে প্লুরা সম্পর্কিত কি কি প্রশ্ন আছে। আমরা দেখব, প্রশ্ন আছে ডিফাইন দ্য প্লুরা, প্লুরাল ক্যাভিটি, and mention the parts of the pleura. ক্লিনিক্যাল অ্যানাটমি সেকশনে আছে প্লুরাল ফ্লুইড এসপিরেশন নিয়ে প্রশ্ন। শো দ্য সাইট অফ এসপিরেশন অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ইট ইজ দ্য প্রিফার্ড সাইট। সুতরাং আমাদেরকে প্লুরার ডেফিনিশন জানতে হবে, প্লুরার লেয়ার এবং পার্টস জানতে হবে, সেই সাথে প্লুরার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্টাল সোর্স জানতে হবে। আমাদের জানতে হবে প্লুরাল ক্যাভিটি এবং প্লুরাল রিসেস সম্পর্কে, আর ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে আমরা প্লুরাল ফ্লুইড এসপিরেশন সম্পর্কে জেনে নিব। প্রথমে আমরা জানতে চাই হিউম্যান বডির অ্যানাটমিক্যাল পার্টস কি কি আছে। আমরা দেখব একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক থেকে আপওয়ার্ড এক্সটেন্ড করে হেড এবং নেক, আর ট্রাঙ্ক থেকে দুই পাশে এক্সটেন্ড করে লিম্বস, ওয়ান পেয়ার অফ আপার লিম্ব, ওয়ান পেয়ার অফ লোয়ার লিম্ব। এখন ট্রাঙ্কের দুই পার্ট, the upper part of the trunk is called thorax and lower part of the trunk is called abdomen. তাহলে থোরাক্স জিনিসটা কি? থোরাক্স হচ্ছে আপার পার্ট অফ দি ট্রাঙ্ক। থোরাক্সে যদি আমরা কোনো ক্রস সেকশন করি তখন এরকম পাওয়া যাবে। আমরা দেখব থোরাক্সের মধ্যে একটা ক্যাভিটি আছে, তার নাম থোরাসিক ক্যাভিটি। আর ক্যাভিটির চার পাশে থাকে একটা ওয়াল, এই ওয়ালের নাম থোরাসিক ওয়াল। তাহলে থোরাসিক ক্যাভিটি জিনিসটা কি? দ্য ক্যাভিটি অফ দি থোরাক্স। thoracic cavity is separated from abdominal cavity by a partition যার নাম থোরাকো অ্যাবডোমিনাল ডায়াফ্রাম। এটাকে সিম্পলি বলা হয় দি ডায়াফ্রাম। থোরাসিক ক্যাভিটিতে তিনটা কম্পার্টমেন্ট পাবো। দুই পাশে থাকে দুটো ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে রাইট ল্যাটারাল কম্পার্টমেন্ট আর একটা লেফট ল্যাটারাল কম্পার্টমেন্ট, আর মাঝখানে থাকে মিডিল কম্পার্টমেন্ট। এখন এই থোরাসিক ক্যাভিটির কন্টেন্ট কি? দুটো ল্যাটারাল কম্পার্টমেন্টের মাঝে থাকে লাং এনক্লোজড বাই প্লুরা, আর মিডিল কম্পার্টমেন্টের মাঝে থাকে অল দ্য থোরাসিক ভিসেরা এক্সেপ্ট লাং। তাহলে আমরা বুঝলাম প্লুরা হচ্ছে লাংসের একটা কাভারিং। লাং কাভার্ড বাই প্লুরা, এরা থাকে ল্যাটারাল কম্পার্টমেন্টের মাঝে। প্লুরা হচ্ছে দ্য আউটার কাভারিং অফ দি লাং, এবং এই কাভারিংটা সেরাস কাভারিং, এই জন্য আমরা বলছি আউটার সেরাস কাভারিং অফ দি লাং। একই রকম সেরাস স্ট্রাকচার আরো আছে, যেমন পেরিটোনিয়াম, যেমন সিরাস পেরিকার্ডিয়াম, এরাও কিন্তু সেরাস স্ট্রাকচার। সো প্লুরা ইজ এ সেরাস মেমব্রেন। ইট ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস epithelium. This epithelium develops from mesoderm. That's why it is called mesothelium. The lining epithelium secretes a serous fluid. Serous fluid মানে watery fluid. এর নামই pleural fluid. আমরা এখন জানবো প্লুরার কি কি লেয়ার আছে। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সিলোমিক ক্যাভিটি, এবং এখানকার সিলোমিক ক্যাভিটির নামই প্লুরাল ক্যাভিটি অর প্লুরাল স্যাক।
আমরা লেরিঙ্গোট্রাকিয়াল টিউব দেখতে পাচ্ছি, এটা এন্ডোডার্ম দিয়ে তৈরি। লেরিঙ্গোট্রাকিয়াল টিউব থেকে রেসপিরেটরি সিস্টেমের এপিথেলিয়াল কম্পোনেন্ট ডেভেলপ করে। লেরিঙ্গোট্রাকিয়াল টিউব দুটো লাং বার্ড ফর্ম করছে, এবং লাং বার্ড গুলো সেই প্লুরাল সেককে ইনভেজাইনেট করে ভিতরে ঢুকে যাচ্ছে, এবং আলটিমেটলি এই লাং বার্ড থেকে লাং ডেভেলপ করে। তাহলে আমাদের সেই প্লুরাল সেকের এখন কি অবস্থা হলো? আমরা দেখতে পাচ্ছি প্লুরাল সেকের একটা লেয়ার লাঙের গায়ে লেগে আছে, আর আরেকটা লেয়ার বাইরের দিকে আছে। এই ছবিতে যদি আমরা দেখি, একটা লেয়ার লাঙের গায়ে লেগে আছে, আর বাইরের লেয়ার থোরাসিক ওয়ালের ভিতর দিকে অ্যাটাচড হয়ে আছে। সুতরাং প্লুরার মধ্যে দুটো লেয়ার পাওয়া গেল। যে লেয়ার বাইরের দিকে থাকে, থোরাসিক ওয়ালের ভিতর দিকে লাইন করে থাকে, তার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার বা প্যারাইটাল প্লুরা। আর যে লেয়ার লাঙের গায়ে ইন্টিমেটলি লেগে থাকে, তার নাম ভিসেরাল প্লুরা অর পালমোনারি প্লুরা। দিস রেড কালার্ড লেয়ার ইজ দ্য ভিসেরাল অর পালমোনারি প্লুরা। আর দুটোর মাঝখানে যে স্পেস দেখা যাচ্ছে, এইটাই ছিল আমাদের সেই প্রাথমিক বড় স্পেস। এর নাম হচ্ছে প্লুরাল স্পেস অর প্লুরাল ক্যাভিটি। তাহলে আমরা বুঝলাম প্লুরার দুটো লেয়ার থাকে, বাইরের দিকে থাকে প্যারাইটাল প্লুরা, আর লাঙের গায়ে লেগে থাকে ভিসেরাল প্লুরা। প্যারাইটাল প্লুরা লাইন্স দ্য ওয়ালস অব দি থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির ওয়ালকে লাইন করে, অ্যান্ড মেডিয়াস্টিনাম, মেডিয়াস্টিনামকেও লাইন করে। সেই সাথে আন্ডার সারফেস অব দি সুপ্রাপ্লুরাল মেমব্রেন অর সিপসন্স ফাসা, তাকেও লাইন করে, এবং ডায়াফ্রামের সুপিরিয়র বা থোরাসিক সারফেসকে কভার করে, কভার্স দ্য সুপিরিয়র অর থোরাসিক সারফেস অব দি ডায়াফ্রাম। সুতরাং প্যারাইটাল প্লুরা থোরাসিক ক্যাভিটিকে লাইন করে, মেডিয়াস্টিনামকে লাইন করে, সুপ্রাপ্লুরাল মেমব্রেনকে লাইন করে, এবং ডায়াফ্রামের সুপিরিয়র সারফেসকে কভার করে। দিস প্লুরা ইজ থিকার দেন দ্য ভিসেরাল প্লুরা। প্যারাইটাল প্লুরার চারটা পার্ট আছে। প্রথম পার্টকে বলে কোস্টাল প্লুরা। দিস ইজ দ্য কোস্টাল প্লুরা। এখানে এই যে গ্রিন কালার, দিস ইজ দ্য কোস্টাল প্লুরা। দেন ডায়াফ্রামের উপরে যেটা থাকে, ডায়াফ্রামের সুপিরিয়র সারফেসকে কভার করে, তার নাম ডায়াফ্রামেটিক প্লুরা। মিডিয়াস্টিনামকে যে প্লুরা লাইন করে, দ্যাট মিনস এর ভায়োলেট কালার্ড পার্ট, এর নাম মিডিয়াস্টিনাল প্লুরা। আর সুপ্রা প্লুরাল মেমব্রেনকে লাইন করে যে পার্ট, দ্যাট ইজ লাঙের অ্যাপেক্সের দিকে যে পার্টটা থাকে, তার নাম সার্ভাইকেল প্লুরা। সুতরাং প্যারাইটাল প্লুরার চার পার্ট: কোস্টাল প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরা, মিডিয়াস্টিনাল প্লুরা, সার্ভাইকেল প্লুরা। প্রথমে সার্ভাইকেল প্লুরা। This greenish part is the cervical pleura. This is the cervical pleura. This pleura is related to apex of the lung. এটা লাঙের অ্যাপেক্সের রিলেশনে থাকে। And this pleura is also called dome of the pleura or pleural cupola. Cervical pleura extends into root of the neck, about 1 inch or 2.5 centimeter above the medial one-third of the clavicle. ক্লেভিকলের মিডিয়াল ওয়ান থার্ডের 1 ইঞ্চি উপর পর্যন্ত এক্সটেন্ড করে সার্ভাইকেল প্লুরা। Cervical pleura actually is protected by suprapleural membrane or Simpson's fascia. Now, costal pleura. This is the costal pleura. This green layer is the costal pleura.
It is related to the costal surface of the lung. লাংয়ের এই সারফেসকে বলে costal surface. So this pleura is related to the costal surface of the lung. And it lines the inner surface of the thoracic wall. Thoracic wall এর inner surface কে line করেছে. It is loosely attached to the thoracic wall by a layer of loose areolar tissue. এই লুজ এরিওলার টিস্যুর নাম হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা। এন্ডোথোরাসিক ফাসা নামের লুজ এরিওলার টিস্যু থাকে বলেই থোরাসিক ওয়াল থেকে খুব ইজিলি প্যারাইটাল প্লুরা, দ্যাট মিনস কস্টাল প্লুরাকে রিমুভ করা যায়। নাও ডায়াফ্রামেটিক প্লুরা। সুপিরিয়র সারফেস অফ দি ডায়াফ্রামকে কাভার করে যে প্লুরা, তার নামই ডায়াফ্রামেটিক প্লুরা। And this pleura is related to base of the lung. So diaphragmatic pleura is related to the base of the lung, and it covers superior or thoracic surface of the diaphragm. Now mediastinal pleura. Mediastinum-এর দিকে যে pleura থাকে তার নামই mediastinal pleura. It forms the lateral boundary of the mediastinum. এই পাশে একটা মিডিয়াস্টিনাল প্লুরা, এই পাশে আরেকটা মিডিয়াস্টিনাল প্লুরা, দুটার মাঝখানে যে স্পেস তার নামই মিডিয়াস্টিনাম। সো মিডিয়াস্টিনাল প্লুরা ফর্মস দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ দি মিডিয়াস্টিনাম। At the hilum of the lung, লাংয়ের হাইলামে, the mediastinal pleura is reflected as a cuff around the root of the lung. রুট অফ দি লাংয়ে যে স্ট্রাকচার গুলো থাকে তার অ্যারাউন্ডে মিডিয়াস্টিনাল প্লুরা একটা কাপ ফর্ম করে and becomes continuous with the visceral pleura. Mediastinal pleura then visceral pleuraর সাথে continuous হয়ে যায়। Now visceral pleura, এই যে লাঙের গায়ে যে প্লুরা লেগে আছে তার নামই visceral pleura, তার আরেক নাম pulmonary pleura. It completely covers the outer surface of the lung. সব জায়গাকে কি কভার করে? না, দুটো জায়গা বাদে। এক নাম্বার হচ্ছে হাইলাম অফ দি লাং, এখানে কোনো ভিসেরাল প্লুরা থাকে না। অ্যান্ড অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ পালমোনারি লিগামেন্ট, পালমোনারি লিগামেন্টের অ্যাটাচমেন্ট বরাবর কোনো ভিসেরাল প্লুরা থাকে না। আদারওয়াইজ সব জায়গাতে ভিসেরাল প্লুরা পাওয়া যায়। It also extends into the depths of interlobar fissures of the lung. লাংয়ের মাঝে যে ফিশার গুলো পাওয়া যায় এই ফিশার বরাবর এই প্লুরা ঢুকে পড়ে। তার মানে ফিশারকেও লাইন করে ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরা ইজ firmly adherent to the lung surface and cannot be separated from it. প্যারাইটাল প্লুরা এন্ডোথোরাসিক ফাসার মাধ্যমে থোরাসিক ওয়ালের সাথে লুজলি কানেক্টেড ছিল, কিন্তু ভিসেরাল প্লুরা কিন্তু লাংয়ের সারফেসের সাথে ফার্মলি অ্যাডহেরেন্ট থাকে, সহজে এটাকে সেপারেট করা যায় না। ভিসেরাল প্লুরা থাকে বলেই লাংয়ের সারফেস কিন্তু স্মুথ এন্ড শাইনি দেখায়। Surface of the lung appears smooth and shiny due to the presence of visceral pleura. এখন আমরা জানব প্লুরার দুই লেয়ারের ডেভেলপমেন্ট এবং নার্ভ সাপ্লাই। প্রথমে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা ডেভেলপ করে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। যেহেতু সোমাটোপ্লুরিক লেয়ার থেকে ডেভেলপ করে, সুতরাং এটা একটা সোমাটিক স্ট্রাকচার and it will be supplied by somatic nerves, and that's why parietal pleura is sensitive to the pain, temperature, touch and pressure. এখন প্যারাইটাল প্লুরার মাঝে সার্ভাইকাল প্লুরা, কোস্টাল প্লুরা
and peripheral part of the diaphragmatic pleura, এই যে গ্রিন যে কালার করে দেওয়া আছে সেই পার্টটুকু, তার মানে সার্ভাইকেল প্লুরা, কস্টাল প্লুরা and peripheral part of the diaphragmatic pleura. These are supplied by intercostal nerves. Whereas mediastinal pleura and central part of the diaphragmatic pleura, they are supplied by the phrenic nerve. Actually, phrenic nerve কিন্তু mediastinal pleura এবং পেরিকার্ডিয়ামের গ্যাপ দিয়েই পাস করে। এই দিক দিয়ে ফ্রেনিক নার্ভ পাস করে এবং পাস করার সময় সে পেরিকার্ডিয়ামকে নার্ভ সাপ্লাই দেয়, সে মেডিয়াস্টিনাল প্লুরাকে নার্ভ সাপ্লাই দেয়, সে সেন্ট্রাল পার্ট অফ দি ডায়াফ্রামেটিক প্লুরাকেও নার্ভ সাপ্লাই দেয়, তারপরে সে ডায়াফ্রামকে নার্ভ সাপ্লাই দেয়। সুতরাং আমরা প্যারাইটাল প্লুরার সোর্স অফ ডেভেলপমেন্ট এবং নার্ভ সাপ্লাই জেনে ফেললাম। এবার ভিসেরাল প্লুরা, এই অরেঞ্জ কালার্ড লেয়ারটাই হচ্ছে ভিসেরাল প্লুরা। This pleura develops from splanchnopluric layer of lateral plate mesoderm থেকে। অ্যাকচুয়ালি স্প্ল্যাঙ্কনো মানেই হচ্ছে ভিসেরা, সুতরাং ভিসেরাল প্লুরা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকেই ডেভেলপ করবে। আর ভিসেরার নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক সাপ্লাই, সুতরাং ভিসেরাল প্লুরাকেও সাপ্লাই দিবে অটোনমিক নার্ভস, স্পেশালি sympathetic nerve thoracic 2 to 5 through the pulmonary plexus. যেহেতু ভিসেরাল প্লুরা একটা ভিসেরাল স্ট্রাকচার, সে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকে ডেভেলপ করে এবং সে অটোনমিক নার্ভ দিয়ে সাপ্লাই পায়, সুতরাং ভিসেরাল প্লুরা ইজ নট সেন্সিটিভ টু পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, rather it is sensitive to stretch. ছোট্ট করে আমরা জানবো ব্লাড সাপ্লাই অফ দি প্লুরা। প্লুরার ব্লাড সাপ্লাই জানতে গেলে আমাদের একটু থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাই মনে করতে হবে। থোরাসিক ওয়ালের মাঝে থাকে ইন্টারকোস্টাল স্পেস, মনে করি এটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। এই হচ্ছে আপার রিব আর এই হচ্ছে আমাদের সেই লোয়ার রিব। ইন্টারকোস্টাল স্পেস দিয়ে কি পাস করে? ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ভেসেল। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। দেন আমরা পাবো প্রতিটা স্পেসে দুটো করে এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। সুতরাং থোরাসিক ওয়ালকে আর্টারিয়াল সাপ্লাই দেয় পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আর সাপ্লাই দিবে এন্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। posterior intercostal artery, they are the branches of the descending thoracic aorta. তাহলে posterior intercostal artery, descending thoracic aorta branch. In the upper six spaces, anterior intercostal arteries are the branches of internal thoracic artery. In the lower three spaces, they are branches of musculophrenic artery. সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে তিনটা কথা। একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর্টারি, আর ইন্টারনাল থোরাসিক আর্টারি। ইন্টারনাল থোরাসিক এবং মাস্কুলোফ্রেনিক আর্টারি। Posterior intercostal arteries are branches of the descending thoracic aorta. আর anterior intercostal arteries are the branches of internal thoracic artery, musculophrenic artery. বেসিক আলোচনা শেষ, এবার আমরা দেখব প্লুরার ব্লাড সাপ্লাই। প্রথমে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরাকে সাপ্লাই দিবে এই ইন্টারকোস্টাল স্পেসের আর্টারি গুলোই, তার মানে ইন্টারকোস্টাল আর্টারি সাপ্লাই দিবে, স্পেশালি পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। দেন ইন্টারনাল থোরাসিক আর্টারি, মাস্কুলোফ্রেনিক আর্টারি সাপ্লাই দিবে, একটু আগে যেটা বলেছি আমি। আর ভিসেরাল প্লুরা তো লাঙের গায়ে লেগে থাকে। লাংকে আর্টারিয়াল সাপ্লাই দেয় ব্রঙ্কিয়াল আর্টারি এবং পালমোনারি আর্টারি। তাহলে ভিসেরাল প্লুরার আর্টারিয়াল সাপ্লাই কে দিবে?
সেটা দিবে ব্রঙ্কিয়াল আর্টারি। বাস হয়ে গেল আর্টেরিয়াল সাপ্লাই অফ দি প্লুরা। আমরা প্লুরার বিভিন্ন লেয়ার, তার পার্টস, তার নার্ভ সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই এবং সোর্স অফ ডেভেলপমেন্ট একটা চার্টের মাধ্যমে এভাবে দেখাতে পারি। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কথা। পরীক্ষাতে আসে ডিফারেন্সিয়েট বিটুইন প্যারাইটাল এন্ড ভিসেরাল প্লুরা। আমরা প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরাকে এইভাবে টেবুলেটেড ফর্মে 4-5 পয়েন্ট যতগুলো লাগে ডিফারেন্সিয়েট করতে পারি। এইটা আমি দিয়ে রাখলাম, কেউ চাইলে দেখে নিতে পারো। নাও প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস কোন জিনিস? এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য প্যারাইটাল প্লুরা এন্ড দিস ইজ দ্য ভিসেরাল প্লুরা। দুটোর মাঝখানে যে স্পেস তার নামই প্লুরাল ক্যাভিটি অর প্লুরাল স্পেস। It is a potential or slit-like space between two layers of the pleura. প্লুরার দুই লেয়ারের মাঝখানে যে পটেনশিয়াল বা স্লিট লাইক স্পেস পাওয়া যায় তার নামই প্লুরাল ক্যাভিটি অর প্লুরাল স্পেস। Normally, this space contains 5 to 10 ml of the fluid. এটা একটা সিরাস ফ্লুইড যার নাম প্লুরাল ফ্লুইড। এবং এই স্পেসের মাঝে সবসময় একটা নেগেটিভ প্রেসার থাকে, তার নাম নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার। And this negative intrapleural pressure is the one important factor that prevent collapse of the lung. লাং কলাপস না করার পিছনে তিনটা ফ্যাক্টর আছে। তার একটা ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, আদার দুটো ফ্যাক্টর হচ্ছে সারফেক্টেন্ট এন্ড রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। নাও প্লুরাল রেসেস। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস গ্রিন কালার্ড লেয়ার ইজ দ্য প্যারাইটাল প্লুরা, ভায়োলেট কালার্ড লেয়ার ইজ দ্য ভিসেরাল প্লুরা। দুটোর মাঝখানে যে পটেনশিয়াল স্পেস তার নামই প্লুরাল ক্যাভিটি অর প্লুরাল স্পেস। লাং তো শেষ হয়ে গেল এখানে, কিন্তু প্লুরার একটু ডাউনওয়ার্ড এক্সটেন্ড করে, সুতরাং একটা স্পেস তৈরি হয়ে গেল। এই স্পেসটার নাম কি? এটা কি প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস? তা কিন্তু নয়, কারণ প্লুরাল ক্যাভিটি তৈরি হয় প্যারাইটাল আর ভিসেরাল প্লুরার মাঝখানে, কিন্তু এই স্পেসে কিন্তু কোনো ভিসেরাল প্লুরা নাই, বরং এই স্পেসটার বাউন্ডারিতে প্যারাইটাল প্লুরার দুটো পার্ট আছে। এই জাতীয় জায়গাকেই বলা হয় প্লুরাল রেসেস। The sac-like extension of the pleural cavity lying between two parts of the parietal pleura is called pleural recess. ভাইভাতে জিজ্ঞেস করা হয় প্লুরাল ক্যাভিটি এবং প্লুরাল রেসেসের পার্থক্য কি? অ্যাকচুয়ালি প্লুরাল রেসেস ইজ এ পার্ট অফ দ্য প্লুরাল ক্যাভিটি অর এক্সটেনশন অফ দ্য প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি হচ্ছে প্যারাইটাল আর ভিসেরাল প্লুরার মাঝখানে থাকে, আর প্লুরাল রেসেস হচ্ছে প্যারাইটাল প্লুরার দুই পার্টের মাঝখানে থাকে। এই হচ্ছে দুটোর মাঝখানে ডিফারেন্স। এরকম প্লুরাল রেসেসের ইম্পর্টেন্স কি, কেন থাকে? দে আর এসেনশিয়াল ফর লাং এক্সপানশন ডিউরিং ডিপ ইন্সপিরেশন। দুটো প্লুরাল রেসেস পাওয়া যায়। একটা রেসেস থাকে ইনফিরিয়রলি বিটুইন কোস্টাল প্লুরা অ্যান্ড মিডিয়াস্টিনাল প্লুরা, তার নাম কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস। দুই পাশে দুটো কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস থাকে, এটা রাইট কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস, এটা লেফট কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস। আর স্টার্নামের পিছনে, দ্যাট মিনস এন্টিরিয়রলি, আরো দুটো রেসেস পাওয়া যায়। এই রেসেস গুলো থাকে কস্টাল প্লুরা এবং মিডিয়াস্টিনাল প্লুরার মাঝখানে। এর নাম হচ্ছে কস্টো মিডিয়াস্টিনাল রেসেস। তাহলে আমরা দুই রকমের রেসেস পাই। ইনফিরিয়রলি থাকে কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস, এন্টিরিয়রলি থাকে কোস্টো মিডিয়াস্টিনাল রেসেস। প্রথমে কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস। হিয়ার ইজ দ্য কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস।
It is located inferiorly between costal and diaphragmatic pleura. ভার্টিক্যালি এই রেসেসের ডেপথ হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই রেসেস থাকে অপোজিট দ্য 8 to 10th রিবস অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য প্লুরাল ক্যাভিটি, যে কারণে যদি কখনো প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইড বেড়ে যায়, সেটা প্রথমে এই কস্টো ডায়াফ্রামেটিক রেসেসে অ্যাকুমুলেশন হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লাং। লাংয়ের গায়ে আছে ভিসেরাল প্লুরা, এন্ড দিস ইজ দ্য থোরাসিক ওয়াল, দিস ইজ ডায়াফ্রাম। সুতরাং এই যে স্পেস, তার নামই কস্টো ডায়াফ্রামেটিক রেসেস। আরেকটা রেসেস হচ্ছে কস্টোমিডিয়াস্টিনাল রেসেস। এটা হচ্ছে লেফট কস্টোমিডিয়াস্টিনাল রেসেস, আর এটা রাইট কস্টোমিডিয়াস্টিনাল রেসেস। These are located anteriorly between costal pleura and mediastinal pleura. The left one is larger than the right one due to presence of the cardiac notch of the left lung. ক্লিনিশিয়ানরা কস্টোমিডিয়াস্টিনাল রেসেসকে সহজেই আইডেন্টিফাই করতে পারে বাই পারকাশন অন দ্য চেস্ট ওয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট লাং, দিস ইজ দ্য লেফট লাং। লেফট লাং এর সামনের দিকে আছে লেফট কস্টোমিডিয়াস্টিনাল রেসেস, আর রাইট সাইডে আছে রাইট কস্টোমিডিয়াস্টিনাল রেসেস। দুটোর মাঝে লেফটটা লার্জার। আমরা প্লুরাল কাফ জিনিসটাকে একটু আইডিয়া দিব। তার আগে আমরা যখন শার্ট পরি, কলারওয়ালা শার্ট, তখন নেকের চারপাশে শার্টের যে পার্টটা থাকে সেটাই কলার কাফ। আবার যখন ফুল স্লিভ শার্ট পরি, তখন রিস্টের চারপাশে কিন্তু শার্ট বা কোটের আমাদের একটা পার্ট থাকে, সেটাও কাফ হিসেবে কাজ করে। এর সাথে অ্যানাটমির কি সম্পর্ক দেখা যাক। একটা অ্যানিমেশন দেখবো। মনে করি এটা হচ্ছে রাইট লাং, তার এপেক্স, বেস, কোস্টাল সারফেস, আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে একটা ডিপ্রেসড এরিয়া দেখা যাচ্ছে যার নাম হাইলাম অব দি লাং অর পোর্টা পালমোনিস। এবার আমরা লাংয়ের কাভারিং যার নাম প্লুরা সেটা খুঁজে দেখব। দিস ইজ দ্য ভিসেরাল প্লুরা অর পালমোনারি প্লুরা, সেটা লাংকে ইন্টিমেটলি কভার করে রেখেছে এবং হাইলাম দিয়ে সে লাংয়ের ভিতরে প্রবেশ করেছে। তারপরে আমরা দেখব প্যারাইটাল প্লুরা। দিস ইজ দ্য প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরার যে পার্ট কোস্টাল সারফেসকে কভার করে তার নাম কোস্টাল প্লুরা। বেস বা ডায়াফ্রামেটিক সারফেসের দিকে থাকে ডায়াফ্রামেটিক প্লুরা, এপেক্সের দিকে থাকে সার্ভাইকেল প্লুরা, আর মিডিয়াল সারফেস বা মিডিয়াস্টিনাল সারফেসের দিকে থাকে মিডিয়াস্টিনাল প্লুরা। আমরা দেখতে পাচ্ছি মিডিয়াস্টিনাল প্লুরা হাইলাম দিয়ে লাংয়ের ভিতরে ঢুকে পড়েছে এবং আলটিমেটলি সে ভিসেরাল প্লুরার সাথে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার পাস করে, যে স্ট্রাকচার হাইলাম দিয়ে যাওয়া আসা করে তাদেরকে বলে রুট অফ দি লাং। তাহলে যে ডিপ্রেশন বা দরজা, যে দিক দিয়ে স্ট্রাকচার গুলো যাওয়া আসা করে তার নাম হাইলাম অফ দি লাং, আর যারা যাওয়া আসা করে তাদেরকে বলে রুট অফ দি লাং। কে যাওয়া আসা করে? এদিকে আমরা পাবো কিছু ভেসেল, আর ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস এয়ার নিয়ে লাঙে ঢুকে, আর ভেসেল গুলো স্পেশালি আর্টারি গুলো ভিতরে ঢুকে, ভেইন গুলো বের হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এই রুট অফ দি লাংয়ের অ্যারাউন্ডে মিডিয়াস্টিনাল প্লুরা একটা কাফ তৈরি করেছে, এটাকেই বলে প্লুরাল কাফ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা স্যুট অর শার্টও হতে পারে, ফুল স্লিভ শার্ট, রিস্টের অ্যারাউন্ডে সে একটা কাফ তৈরি করেছে। তারপরে আমরা দেখলাম সেই কাফ কিন্তু ডাউনওয়ার্ড এরকম হ্যাং করে আছে, ঝুলে আছে। সেম ঘটনা আমরা এখানেও দেখব। লাংয়ের হাইলামে যে রুট থাকে সেই রুটের অ্যারাউন্ড একটা কাফ তৈরি হলো, সেই কাফ ডাউনওয়ার্ড হ্যাং করে থাকলো। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি।
হাইলামের স্ট্রাকচার গুলোর অ্যারাউন্ডে প্লুরাল কাফ তৈরি হয়েছে, সেই কাফ ডাউনওয়ার্ড হ্যাং করে আছে। এই হ্যাঙ্গিং স্ট্রাকচারটার নামই হচ্ছে পালমোনারি লিগামেন্ট। দ্য প্লুরাল কাফ হ্যাংস ডাউন অ্যাজ এ লুজ ফোল্ড, এর নামই পালমোনারি লিগামেন্ট। কেন হ্যাং করে থাকে? টু অ্যালাউ ফ্রি মুভমেন্ট অফ দ্য রুট অফ দি লাং ডিউরিং রেসপিরেশন। রেসপিরেশনের সময় এই রুট অফ দি লাং এর স্ট্রাকচার গুলো যাতে ফ্রিলি মুভ করতে পারে, তার জন্যই আছে এই পালমোনারি লিগামেন্ট। সো পালমোনারি লিগামেন্ট হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ root of the lung, and it acts as a dead space for expansion of the veins during increased venous return. আমরা একটা প্রবলেম বেসড কোয়েশ্চন দেখব। A first year medical student compares the viscera of the right and left lungs together in the tutorial room. ভালো কথা। He notices that most of the outer surfaces of both organs are shiny. দুই লাঙ্গেরই আউটার সারফেস খুব শাইনি দেখাচ্ছে। There is a non-shiny depressed area on the medial surface of both lung. দুই লাঙ্গের মিডিয়াল সারফেসে একটা নন শাইনি ডিপ্রেসড এরিয়া দেখা যাচ্ছে। দ্যাট হ্যাজ সাম ওপেনিংস, যেখানে আবার কিছু ওপেনিংস আছে। এবার কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে। হোয়াট ইজ দ্য নেম অফ নন শাইনি ডিপ্রেসড এরিয়া? সেই নন শাইনি ডিপ্রেসড এরিয়ার নাম হাইলাম অফ দি লাং অর পোর্টা পালমোনিস। এবং সে কেন নন শাইনি? বিকজ দিস এরিয়া ইজ ডিভয়েড অফ প্লুরা। এখানে কোনো প্লুরা থাকে না। ইট ইজ নট কাভার্ড বাই প্লুরা। তারপরের প্রশ্ন, নেম দ্য স্ট্রাকচার ফর হুইচ আউটার সারফেস অফ দ্য অর্গানস আর শাইনি। এটা আমরা টেক্সটের ভিতরে একটু আগেও বলেছি। লাংয়ের আউটার সারফেস শাইনি হয় ডিউ টু প্রেজেন্স অফ ভিসেরাল প্লুরা। 3 নম্বর আরেকটা প্রশ্ন আছে ডিফারেন্সিয়েশন বেসড, সেটা আমরা লাং চ্যাপ্টারের সাথে আলাপ করব। ক্লিনিক্যাল কোরিলেশনটা দেখব। প্লুরাতে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, তাকে বলে প্লুরিসি অর প্লুরাইটিস। যদি ইনফ্লামেশন প্যারাইটাল প্লোরার হয়, প্যারাইটাল প্লোরা যেহেতু পেইন সেন্সিটিভ, সুতরাং ব্রিদিং এর সময় তীব্র পেইন হবে। পেইন কমাতে গিয়ে ব্রিদিং ডিফিকাল্টি দেখা দিবে। যদি প্লুরাল ক্যাভিটিতে এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তাকে বলে প্লুরাল ইফিউশন অর হাইড্রোথোরাক্স। যদি ব্লাড অ্যাকুমুলেশন হয়, তাকে বলে হিমোথোরাক্স। যদি পাস অ্যাকুমুলেশন হয়, তাকে বলে পায়োথোরাক্স অর এমপায়েমা। যদি এয়ার ঢুকে পড়ে, তাকে বলে নিউমোথোরাক্স। এখন কম্বিনেশনেও ঢুকতে পারে। দেখা গেল ওয়াটারও ঢুকেছে, আবার এয়ারও আছে, তার নাম হাইড্রোনিউমোথোরাক্স। ব্লাড এবং এয়ার থাকলে হিমোনিউমোথোরাক্স। পাস এবং এয়ার থাকলে পায়োনিউমোথোরাক্স হবে। নাও প্লুরাল ইফিউশন। একটা ছবি দেখা যাচ্ছে, দুটো লাং আছে, প্লুরাল ক্যাভিটি দেখা যাচ্ছে, কস্টো ডায়াফ্রামেটিক রিসেসও দেখা যাচ্ছে। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি কস্টো ডায়াফ্রামেটিক রিসেসের মাঝে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে এবং সেটা এক্সটেন্ড করেছে প্লুরাল ক্যাভিটিতে। সুতরাং এখানে রাইট সাইডে প্লুরাল ইফিউশন ডেভেলপ করেছে। ইফিউশন হলে ফ্লুইড প্রথমে জমা হয় কস্টো ডায়াফ্রামেটিক রিসেসে, পরে জেনারেলাইজড প্লুরাল ক্যাভিটিতে এক্সটেন্ড করে। এবং ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে লাংকে কোলাপস করে ফেলে। লাং যদি কোলাপস হয়, তখন দেখা যাবে মিডিয়াস্টিনাম লেফট সাইডে শিফট করে যাবে। দ্যাট ইজ অপোজিট সাইডে মিডিয়াস্টিনাম শিফট করবে। মিডিয়াস্টিনাম অপোজিট সাইডে শিফট করলে ট্রাকিয়া ও অপোজিট সাইডে শিফট করবে। এরকম পার্সনে আমরা যদি একটা চেস্ট এক্সরে পিএ ভিউ করি, এরকম ছবি পাওয়া যাবে। এই জায়গাটাকে বলে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। দিস ইজ রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, দিস ইজ লেফট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আমরা দেখবো রাইট সাইডে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অপাসিটি ডেভেলপ করেছে, তার মানে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের অবলিটারেশন ঘটে। অবলিটারেশন কেন ঘটে? কারণ এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, ফ্লুইড গুলো হচ্ছে রেডিও ওপেক স্ট্রাকচার, সো এখানে রেডিও অপাসিটি ডেভেলপ করে।
তাহলে এই কন্ডিশনটার নাম হচ্ছে রাইট সাইডের প্লুরাল ইফিউশন। এখন এই ইফিউশন হওয়ার কারণে এক্সরেতে আমরা কোন ফাইন্ডিংস পাচ্ছি? রাইট সাইডের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন। আসলে ফ্লুইডটা কোথায় জমা পড়েছে? স্টুডেন্টরা ভুল করে বলে ফেলে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলে ফ্লুইড জমা হয়, কিন্তু তা না। ফ্লুইড প্রথমে জমা হয় কস্টো ডায়াফ্রামেটিক রেসেসের মাঝে। তার মানে কস্টো ডায়াফ্রামেটিক রেসেসে ফ্লুইড জমা হওয়ার কারণে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন হয়। তো খুব বেশি ফ্লুইড জমা হলে ব্রিদিং ডিফিকাল্টি ডেভেলপ করবে, দেন মিডিয়াস্টিনাম অপোজিট সাইডে শিফট করে যাবে ডিউ টু পুশিং ইফেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের প্লুরাল ফ্লুইড বের করে আনতে হবে থেরাপিউটিক পারপাসে। আবার কখনো কখনো ডায়াগনস্টিক পারপাসেও প্লুরাল ফ্লুইড বের করা হয়। এটাকে বলে এসপিরেশন অফ দ্য প্লুরাল ফ্লুইড অর প্লুরাল ফ্লুইড এসপিরেশন। এর আরো কিছু নাম আছে, থোরাকোসেন্টেসিস অর প্লুরাল ট্যাপ অর প্যারাসেন্টেসিস থোরাসিস। আমরা প্রথমে এই ছবিটা বিশ্লেষণ করব। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লাং। লাংকে কভার করেছে ভিসেরাল প্লুরা, আর এইটা হচ্ছে কোস্টাল প্লুরা, কারণ থোরাসিক ওয়ালের ইনসাইডে আছে। দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক প্লুরা, কারণ ডায়াফ্রামের উপরে আছে। দিস ইজ দ্য নাইন্থ রিব, দিস ইজ দ্য টেন্থ রিব, and this is the ninth intercostal space. This is diaphragm. So this is the diaphragmatic pleura. কোস্টাল প্লুরা ডায়াফ্রামেটিক প্লুরার মাঝখানে এটাই হচ্ছে কোস্টো ডায়াফ্রামেটিক রেসেস। ডায়াফ্রামের নিচে আছে লিভার। নাইন্থ রিবের কোস্টাল গ্রুপে কিছু নিউরোভাস্কুলার বান্ডল দেখা যাচ্ছে। এখানে আমরা পাবো ইন্টারকোস্টাল আর্টারি এন্ড নার্ভ। আবার টেন্থ রিবের আপার বর্ডারের কাছে এই ভেসেলগুলোর কোলেটারাল ব্রাঞ্চ পাবো। তো যাই হোক, আমরা যখন প্লুরাল ফ্লুইড বের করব, কোন ইন্টারকোস্টাল স্পেস দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব, কখন যাব, তিনটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে কোন স্পেস ইউজ করব? এই ছবি দেখে বোঝাই যাচ্ছে আমাদেরকে যেতে হবে নাইনথ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে। বিডি চৌরাশিয়াতে বলেছে এইট স্পেস ইউজ করতে, কিন্তু এটা হচ্ছে মুরের ক্লিনিক্যাল অ্যানাটমি। তারা বলছে নাইন স্পেস ইজ দ্য আইডিয়াল স্পেস। আমরাও মুরকেই ফলো করব। নাইনথ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে নিডিল ঢুকাবো। এখন কোন দিক দিয়ে ঢুকাবো? মিড এক্সিলারি লাইন দিয়ে, অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। নাও আমরা চিন্তা করব কখন ঢুকাবো। আমরা ঢুকাবো যখন পেশেন্ট ব্রেথ হোল্ড করবে ইন এক্সপিরেশন। তার মানে পেশেন্টকে বলতে হবে আপনি নিঃশ্বাস ছেড়ে দেন, তারপরে নিঃশ্বাস আটকে রাখেন, আর নিবেন না। এইটাকেই বলে ব্রেথ হোল্ড ইন এক্সপিরেশন। এই অবস্থাতে আমরা নিডল ইনসার্ট করব নাইনথ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে অ্যালং দ্য মিড এক্সিলারি লাইন। এখানে আরেকটা বিষয় হিসাব করতে হবে, আমরা কি লোয়ার রিবের আপার বর্ডার বরাবর পাস করাবো, নাকি আপার রিবের লোয়ার বর্ডার বরাবর পাস করাবো, নাকি মাঝামাঝি দিয়ে পাস করাবো? আমরা আপার রিব এবং লোয়ার রিবের মিডওয়ে দিয়ে নিডল ইনসার্ট করব। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা যদি নাইন্থ রিবের উপরে বা টেন্থ রিবের নিচে নিডল ইনসার্ট করি, প্রবলেম কি? নাইন্থ রিবের উপরে যদি আমরা নিডল ইনসার্ট করি, সেখানে কিন্তু রেসেসকে খুঁজে পাবো না। প্লুরাল কেভিটি খুব ন্যারো থাকে, যে কারণে লাং ইনজুরি হতে পারে। আবার টেন্থ রিবের নিচে একই রকম ভাবে আমরা প্লুরাল রেসেস খুঁজে পাবো না, সেই ক্ষেত্রে ডায়াফ্রাম এবং লিভার ইনজুরি হবে। সুতরাং আইডিয়াল সাইট হচ্ছে নাইন্থ ইন্টারকোস্টাল স্পেস in the mid axillary line when patient hold his or her breath in expiration. So this is aspiration of the pleural fluid. Now pneumothorax. প্লুরাল ক্যাভিটিতে কোনো কারণে এয়ার ঢুকে পড়লে তাকে বলে নিউমোথোরাক্স।
এয়ার হচ্ছে একটা রেডিওলুসেন্ট স্ট্রাকচার। যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে তখন লাংসের চারপাশে রেডিওলুসেন্ট শেডো পাওয়া যায় বা রেডিওলুসেন্সি বেড়ে যায়। আমরা দেখব দুই রকমের নিউমোথোরাক্স হয় অ্যাকর্ডিং টু কজ। একটাকে বলে স্পন্টানিয়াস নিউমোথোরাক্স। মনে করি লাংসের এইসব জায়গাতে কিছু এয়ার বাবল আছে, স্পন্টানিয়াসলি এয়ার বাবল গুলো রাপচার হয়ে গেল এবং এয়ার ঢুকে পড়লো প্লুরাল ক্যাভিটিতে। এর নামই স্পন্টানিয়াস নিউমোথোরাক্স। আবার ইনজুরির কারণেও নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে, তাকে বলে ট্রমাটিক নিউমোথোরাক্স। মনে করি কোন একটা নিডেল ইনসার্ট করতে গিয়ে আর ঢুকে পড়লো বাইরে থেকে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, রিব ভেঙে গেল, সেই রিবের কারণে প্যারাইটাল প্লোরা ইনজুরি হলো, এয়ার ঢুকে পড়লো ভিতরে, এটাকে বলে ট্রমাটিক নিউমোথোরাক্স। তাইলে কজ অনুযায়ী নিউমোথোরাক্স দুই রকমের: স্পন্টানিয়াস নিউমোথোরাক্স, ট্রমাটিক নিউমোথোরাক্স। প্যাথোফিজিওলজি দেখলে নিউমোথোরাক্স তিন রকমের। একটা হচ্ছে সিম্পল নিউমোথোরাক্স। এই ক্ষেত্রে এয়ার ঢুকবে কিছু কম পরিমাণে, লাংকে হয়তো কোলাপসও করবে, কিন্তু কোনো মিডিয়াস্টিনামের শিফটিং হয় না, ট্রাকিয়ারও কোনো শিফটিং হবে না। এটা হচ্ছে সিম্পল নিউমোথোরাক্স। যদি এরকম হয়, একটা রোড ট্রাফিক ইনজুরি হলো, এয়ার ভিতরে ঢুকলো কিন্তু এয়ার বের হতে পারে না, ইন্সপিরেশনের সময় এয়ার ঢুকতে পারে কিন্তু এক্সপিরেশনে আর এয়ার বের হতে পারে না, ফলে প্লুরাল ক্যাভিটিতে পজিটিভ প্রেসার ডেভেলপ করবে। এই পজিটিভ প্রেসারের কারণে সে লাংকে কোলাপস করবে এবং মেডিয়াস্টিনামকে শিফট করে অপোজিট সাইডে নিয়ে চলে যাবে। এটাকেই বলে টেনশন নিউমোথোরাক্স। এটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। আরেকটা হচ্ছে ওপেন নিউমোথোরাক্স। কোন একটা ইনজুরি হলো, ওকে, ইনহেলেশনের সময় বা ইন্সপিরেশনের সময় এয়ার ঢুকে প্লুরাল ক্যাভিটিতে, এক্সপিরেশনের সময় সেটা আবার বের হয়ে যায়, যে কারণে এখানে কোনো টেনশন ডেভেলপ করে না, ওপেনিংটা ওপেনই থেকে যায়, এয়ার যাওয়া আসা করে। এটাকেই বলে ওপেন নিউমোথোরাক্স। সুতরাং এই তিন নিউমোথোরাক্সের মাঝে ডেঞ্জারাস হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। আমরা একটা ক্লিনিক্যাল প্রবলেম দেখতে পারি। A 30-year-old male presents to the emergency department following a road traffic accident. Okay? He complains of chest pain. তার চেস্ট পেইন হচ্ছে, and shortness of breath. সে নিঃশ্বাস নিতে পারছে না। He reports his chest struck the steering wheel during collision. অ্যাক্সিডেন্টের সময় তার চেস্টের সাথে স্টিয়ারিং হুইলের সংঘর্ষ হয়েছে। তার কারণে হয়তো তার কোনো একটা রিব ফ্র্যাকচার হতে পারে, যে কারণে তার চেস্ট পেইন। তো যাই হোক, ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলস হাইপার রেজোনেন্স ডিউরিং পারকাশন এবং চেস্ট এক্সরে রিভিলস রাইট সাইডেড হাইপার লুসেন্সি। আমরা এই এক্সরেতে দেখতে পাচ্ছি রাইট সাইডে হাইপার লুসেন্সি। এখানে কিন্তু কোনো ভাস্কুলার মার্কিং নাই। এই পাশে আমরা ভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি, কিন্তু এই পাশে কোনো ভাস্কুলার মার্কিং নাই, কারণ এখানে কোনো লাংই নাই। লাং কলাপস করে গেছে, এই যে এখানে লাং আছে, লাং কলাপস করে গেছে ডিউ টু প্রেজেন্স অফ এয়ার। আর এয়ার আছে বলেই হাইপার লুসেন্সি, হাইপার রেজোনেন্স ডেভেলপ করেছে। এবং এক্সরের মাঝে রাইট সাইডে রিব ফ্র্যাকচারও দেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ট্রমাটিক প্রবলেম, এবং রিব ফ্র্যাকচার হয়ে প্যারাইটাল প্লুরাকে ইনজুরি করেছে, এয়ার ঢুকে পড়েছে প্লুরাল ক্যাভিটিতে, নিউমোথোরাক্স ডেভেলপ করেছে, এবং এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। এয়ার ঢুকতে পারছে, বের হতে পারছে না। টেনশন নিউমোথোরাক্সের কারণেই এরকম লাংকে কোলাপস করে এবং মিডিয়াস্টিনামের শিফটিং হয়। ট্রাকিয়া ডেভিয়েশন হয়েছে লেফট সাইডে, এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিয়া লেফট সাইডে ডেভিয়েশন হয়েছে। সুতরাং এই প্রবলেমটা কি? এটা হচ্ছে রাইট সাইডের টেনশন নিউমোথোরাক্স। আইডেন্টিফাই দ্য ক্লিনিক্যাল কন্ডিশন কনসিডারিং হাইপারলুসেন্সি। হাইপারলুসেন্সির বিবেচনায় এটার নাম হচ্ছে টেনশন নিউমোথোরাক্স।
এক্সপ্লেইন হোয়াই ট্রাকিয়া ইজ শিফটেড ইন দিস পারসন। আসলে ট্রাকিয়া শিফট করেছে মিডিয়াস্টিনাম শিফট করার কারণে। মিডিয়াস্টিনাম শিফট করার দুই কারণ। একটা হচ্ছে পুশিং ইফেক্ট, যে সাইডে প্রবলেম, এফেক্টেড সাইড, সেই এফেক্টেড সাইডে প্রেসার বেড়ে গিয়ে পুশ করতে পারে মিডিয়াস্টিনামকে, যে কারণে মিডিয়াস্টিনাম অপোজিট সাইডে যাবে এবং ট্রাকিয়া অপোজিট সাইডে যাবে। এরকম হয় টেনশন নিউমোথোরাক্স হলে, মেসি প্লুরাল ইফিউশন হলে, হিমোথোরাক্স বা এম্পাইমা ডেভেলপ করলে, লার্জ ইন্ট্রাথোরাসিক ম্যাস ডেভেলপ করলে, অথবা কনজেনিটাল লোভার ওভার ডিস্টেনশন হলে। আরেকটা কারণে মিডিয়াস্টিনামের শিফটিং হয়, সেটা হচ্ছে পুলিং ইফেক্ট। যে সাইডে এফেক্টেড সেই সাইড পুল করতে পারে। কেন পুল করবে? ভলিউম কমে যাওয়ার কারণে। তাইলে এক সাইডে ভলিউম কমে গিয়ে সে মিডিয়াস্টিনামকে তার দিকে পুল করতে পারে। তাইলে পুশিং ইফেক্ট বা পুলিং ইফেক্ট যে কোনো এক কারণে কিন্তু মিডিয়াস্টিনাম শিফট করবে, একই সাথে ট্রাকিয়াও শিফট করবে। এখন পুলিং ইফেক্ট হয় কেন? একটা হচ্ছে লাং কোলাপস করলে, যার নাম এটেলেকটেসিস। লাংয়ের কোনো একটা পার্ট যদি কেটে ফেলে দেওয়া হয়, নিউমোনেক্টমি। অথবা লাংয়ে যদি ফাইব্রোসিস ডেভেলপ করে, পালমোনারি ফাইব্রোসিস। অথবা লাং যদি কোনো এক সাইডে ডেভেলপই না করে অথবা লেস ডেভেলপ করে, এজেনেসিস ওর হাইপোপ্লাসিয়া হয়। সুতরাং দুই ভাবে কিন্তু এই মেডিয়াস্টিনাল শিফটিং হতে পারে এবং দুই ভাবে ট্রাকিয়াল শিফটিং হতে পারে। আমাদের এই কন্ডিশনে টেনশন নিউমোথোরাক্সের কারণে মিডিয়াস্টিনাম শিফট হয়েছে, এখানে পুশিং ইফেক্ট ডেভেলপ করেছে এবং সাথে সাথে আমাদের ট্রাকিয়াও ডেভিয়েশন হয়েছে অপোজিট সাইডে। এই হচ্ছে আমাদের এইটার এক্সপ্লানেশন। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.